ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা 2023 সালের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার পার্ট 3। এই ভিডিওতে আমরা 2-এর ডি থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে চলো প্রশ্ন দিকে যাওয়া যাক। দেখো 2-এর ডি এর 1 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে, এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ ভেক্টরটির দিকে একক ভেক্টর নির্ণয় করো। তো এই যে ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর তার আমাদের একক ভেক্টর বের করতে হবে। এটা 2 নম্বরের প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। তাহলে প্রথমে 2-এর ডি এর একটা দেখে নাও। তো এ ভেক্টর দেওয়া আছে, মনে রাখবে কোনো ভেক্টরের দিকে তার একক ভেক্টর যদি বের করতে বলে তার ফর্মুলাটা হয়ে যায় একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু সেই ভেক্টরটা এ ভেক্টরটা বাই সেই ভেক্টরের মড ভ্যালুটা, মড অফ এ ভেক্টর বাই মড এ। এটা হয় একক ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্যাট ভেক্টর, ঠিক আছে? তাহলে এ ভেক্টর বাই মড অফ এ। তাহলে এ ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টরের মডুলাসটা বের করে নিচ্ছি। তাহলে মড অফ এ, তাহলে মড অফ এ ভেক্টর কী হয়ে যায়, রুট আন্ডার আই ক্যাপের সাথে যে মানটা লেগে আছে দেখো 2, তাহলে 2-এর স্কোয়ার প্লাস জে ক্যাপের সাথে 3 রয়েছে, 3-এর স্কোয়ার প্লাস কে ক্যাপের সাথে √3 রয়েছে, তাহলে √3-এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হবে, রুট আন্ডার 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9 প্লাস √3-এর স্কোয়ার হয় 3, তাই তো? তাহলে 4 9 13, 13 3 16, তাহলে √16 মানে হচ্ছে আমাদের 4। তাহলে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু 4। তাহলে এখানে আমাদের যে এ ক্যাপটা বের করছি, এ ভেক্টরের দিকে একক ভেক্টর, ওই লাইনটা তোমরা লিখে নেবে। এ ভেক্টরের দিকে একক ভেক্টর হলো এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই মড অফ এ। তাহলে এ ভেক্টরের মানটা বসিয়ে দাও, কত দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √3k ক্যাপ বাই মড অফ এ কত 4। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বা একটু তোমরা এটাকে ভাগ করে লিখতে পারো, 2/4 মানে 1/2, এটা এক্স আই, তো এটা এক্সের মান হবে আই ক্যাপ প্লাস 3/4 জে ক্যাপ প্লাস √3/4 কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো, যখনই তোমাদের কোনো ভেক্টর দেওয়া থাকবে আর বলবে যে এই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, তখন কী হয়ে যাবে, সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের মড ভ্যালুটা। কখনো কখনো প্রশ্ন এরকম দিয়ে দেয় যে ধরো একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে এই ভেক্টরের দিকে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার ম্যাগনিটিউড হবে, মডুলাসটা হবে ধরো সামথিং কিছু বলে দেবে, যে 14 বলে দেবে বা 20 বলে দেবে, তখনও তোমাদের প্রথমে এই একক ভেক্টরটা বের করে নিতে হবে। তাহলে এরকম যে ভেক্টর দেওয়া থাকবে তার একক ভেক্টর বের করে নেবে, এই ভেক্টর বাই মড অফ এ। তারপরে তোমাদের যে ভেক্টরটা বের করতে বলবে, ধরো তোমাদের এমন একটা ভেক্টর বের করতে বলেছে বি ভেক্টর, যার মড ভ্যালুটা হচ্ছে ধরো বললাম 10, তাহলে কী করবে, হ্যাঁ কোন ভেক্টরের অভিমুখে, এই ভেক্টরটার অভিমুখে, তখন হয়ে যাবে যে বি ভেক্টর ইকুয়াল টু তোমার হচ্ছে 10 ইন্টু এ ক্যাপ। এবার ডি এর 2 নম্বর প্রশ্নটা দেখে নাও, কী বলা আছে, 2 3 -4 এবং 1 -2 3 বিন্দু দ্বয়গামীর সরলরেখার দিক কোসাইন নির্ণয় করো। তাহলে এই বিন্দু দুটিকে যুক্ত করলে যে সরলরেখা পাওয়া যাবে তার দিক কোসাইন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তোমরা মনে রাখবে, যখনই তোমাদের কোনো সরলরেখার দিক কোসাইন বের করতে বলবে তার আগে তোমাদের দিক অনুপাতটাও বের করতে হবে। দিক অনুপাত বের করার পরে কিন্তু আমরা দিক কোসাইন বের করতে পারবো। তাহলে এই যে বিন্দু দেওয়া আছে 2 3 -4 এবং 1 -2 3, এই বিন্দু দুটোকে যুক্ত করলে যে সরলরেখা হয়ে যায় তার দিক অনুপাতটা হয়ে যাবে দিক অনুপাত। সেটা মনে রাখবে যে সেকেন্ড পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টটাকে কী করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে কীভাবে মাইনাস করতে হবে, পজিশন ওয়াইজ। দেখো এর প্রথমে কী রয়েছে 1 আর এর প্রথমে 2, তাহলে 1 - 2, তাহলে কমা দিবে। তারপরে এর সেকেন্ডে কী রয়েছে -2 আর এর সেকেন্ডে রয়েছে আমাদের 3, তাহলে -2 -3 কমা। এর থার্ডে রয়েছে 3, তাহলে 3 ফর্মুলার মাইনাস আর এখানে -4, তাহলে -4 লিখলে কী হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 + 4 7 হয়ে যাবে। তাহলে 1 - 2 -1, -2 -3 -5, 3 আর 4 7। তাহলে এইটা হয়ে গেল আমাদের দিক অনুপাত, কিন্তু বের করতে বলা হয়েছে দিক কোসাইন। তাহলে দিক অনুপাত থেকে দিক কোসাইন কী করে বের করতে হয় বলে দিচ্ছি। দেয়ারফর দিক কোসাইন, দিক অনুপাতগুলোকে, এই যে দিক অনুপাত এসছে না, এটাকে যদি আমরা ভেক্টর ভাবি তাহলে এর মডিউলাস দিয়ে ভাগ করতে হবে। কী বলতে চাইছি দেখো, রুট আন্ডার এখানে -1 ছিল, তাহলে -1-এর স্কোয়ার কত হবে, 1 হয়ে যাবে, প্লাস -5-এর স্কোয়ার কত হবে, 5-এর স্কোয়ার 25, আর তোমার এখানে কী দেওয়া হয়েছে 7, তাহলে 7-এর স্কোয়ার প্লাস 49। তাহলে প্রত্যেকের নিচে এই যে তোমার এই ডিআরএসগুলো এসছে, মানে দিক অনুপাতটা এসছে না, তাকে যদি আমরা ভেক্টর ভাবি তাহলে পরে এই যে ভেক্টরটা আছে -i প্লাস -i -5j প্লাস 7k, তার যে মড ভ্যালুটা, সেই মড ভ্যালুটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের দিক কোসাইন চলে আসবে।
কমা -5 আবার সেই একই জিনিস সেম 1 + 25 + 49 কমা 7/1 + 25 + 49। তাহলে কত আসছে দেখো, তাহলে -1/, এটা কত আসছে 1 আর 49 50, 50 আর 25 75, তাহলে -1/√75 -1/√75 কমা -5/√75 আর এখানে আমাদের 7/√75। তাহলে এটা হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। ঠিক আছে, দিক অনুপাতগুলোকে বলা হয় এবিসি দ্বারা ডিনোট করা হয়, আর দিক কোসাইনকে এলএমএন। তাহলে এটা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে এম এর মান, এটা হচ্ছে আমাদের এন এর মান। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের ডি এর দুটো প্রশ্নই হয়ে গেল। এবার আমরা ই এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো এবার 2 এর ই এর 1 নম্বর প্রশ্নটা দেখো, কি দেওয়া আছে। একটি ছক্কা ছোড়া হয়, ওপরের সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে তাকে ই এবং জোড় সংখ্যা হলে তাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। দেখাও যে ই এবং এফ পরস্পর স্বাধীন দুটি ঘটনা। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রবাবিলিটি থেকে নেওয়া হয়েছে, এটাও তোমাদের 2 মার্কের প্রশ্ন, তো এটাকে আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো, একটা ছক্কা ছোড়া হয়, তাহলে একটা ছক্কাকে ছোড়া হলে পরে তার যে মোট সম্ভাবনা হতে পারে সেগুলো কী কী হতে পারে, মানে স্যাম্পল স্পেসটা কী হবে। ছক্কা মানে কি, লুডি ছক্কা, মানে আমাদের 1 2 3 4 5 6 এর মধ্যেই যে কোনো একটা সংখ্যা আসবে, তাই তো। আমাদের যে স্যাম্পল স্পেসটা হয়ে যাবে মানে এসটা, সেটা কী হবে, সেটা হয়ে যাবে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 4 5 আর 6। তাহলে এটা হয়ে গেল আমাদের স্যাম্পল স্পেস। আচ্ছা, এবার যে ওপরের সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে তাকে ই, তাহলে ইভেন্ট ই, তাহলে ই ইভেন্টটা কী হবে, 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য এখানে কে কে আছে, দেখো 3 রয়েছে আর 6 রয়েছে, তাহলে 3,6। ঠিক আছে, এবং জোড় সংখ্যা আসলে তাকে এফ, তাহলে এফ মানে হচ্ছে জোড় সংখ্যা আসলে পরে। তাহলে জোড় সংখ্যা কী কী দেখো, জোড় সংখ্যা দেখো 2 4 6, তাহলে 2 4 আর 6 হয়ে গেল। এবার দেখাও যে ই এবং এফ পরস্পর স্বাধীন দুটি ঘটনা। যখনই আমাদের পরস্পর স্বাধীন বলবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তখন আমাদের দেখাতে হয় এটা পি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু পি ইন্টু পি এফ। এইটা যদি আমরা দেখাতে পারি তাহলেই বলতে পারবো যে ই আর এফ ঘটনা দুটি হচ্ছে পরস্পর স্বাধীন। ঠিক আছে, তাহলে এখানে দেখো পি, তাহলে পি কত হবে, প্রবাবিলিটি অফ ই, তাহলে প্রবাবিলিটি অফ ই হয়ে আছে দেখো এখানে আমাদের নাম্বার অফ ই বাই নাম্বার অফ এস, মানে ফেভারেবল ইভেন্টে যতগুলো পদ রয়েছে তার সংখ্যা দেখো ই। তাহলে ই যে সেটটা আছে, ই সেটে দেখো 3 আর 6 অনলি দুটো কি আছে, দুটো আমাদের পদ রয়েছে, তাই নাম্বার অফ ই হয়ে যাবে 2। আর নাম্বার অফ এস মানে এস এর মধ্যে পদ সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 6টি, তাহলে নাম্বার অফ এস হয়ে যাবে আমাদের এখানে 6, তাহলে 2/6 মানে 1/3। তাহলে প্রবাবিলিটি অফ ই হয়ে গেল আমাদের 1/3, তাই তো। একইভাবে প্রবাবিলিটি অফ এফ বের করো, প্রবাবিলিটি অফ এফ সেটা কত হবে, এখানে দেখো তোমার এফের মধ্যে রয়েছে 2 4 6, তাহলে উপরে 3 আর নিচে কি, নিচে স্যাম্পল স্পেসের যে টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস, মানে একই জিনিস, নিচে 6 এসেছিলো 6 হবে, এটা মোট পদ সংখ্যা। তাহলে 1/2, 3 একে 3, 3 2 6, তাহলে 1। তাহলে প্রবাবিলিটি অফ এফ হয়ে গেল আমাদের হাফ। এবার দেখো ই ইন্টারসেকশন এফ, এটাকে আমাদের বের করতে হবে। তো ই ইন্টারসেকশন এফটা যদি আমরা উপরেই বের করে নিতাম তাহলে সুবিধা হতো, যে এখানে বের করে নিচ্ছি। তাহলে ই ইন্টারসেকশন এফ, এই যে সেটটা হবে সেই সেটটা কী হবে দেখো, ই সেট আর এফ সেটের মধ্যে কি কমন রয়েছে, 3 এখানে নেই, 6 আছে, তাহলে একটাই পদ রয়েছে 6, তাহলে ই ইন্টারসেকশন এফে 6 চলে আসলো। তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ কী হবে, ই ইন্টারসেকশন এফে দেখো কতগুলো পদ রয়েছে, ই ইন্টারসেকশন এফে রয়েছে 6, একটাই পদ রয়েছে, তাহলে 1/, আর তোমার হচ্ছে নিচে কি থাকে, নিচে আমাদের নাম্বার অফ এস মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এস, এটা হয়ে যাবে 6। আচ্ছা, তার মানে 1/6, তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ হয়ে গেল আমাদের 1/6। এবার হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ, এটাকে গুণ করতে হবে, তাই তো। তাহলে প্রবাবিলিটি অফ ই হচ্ছে 1/3, আর প্রবাবিলিটি অফ এফ হয়ে যাচ্ছে 1/2। দেখো এইটাও আমাদের 1/6ই আসছে, তাই না।
তাহলে দেয়ার ফর কী পেয়ে যাচ্ছি যে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ। দেখো যেটা 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 আমাদের দেখাতে হতো সেটা চলে আসছে, তাই না? তো এখান থেকে কী লিখবো যে ইমপ্লাই যে ই এবং এফ পরস্পর দুটি স্বাধীন ঘটনা, ইমপ্লাই ই ও এফ পরস্পর দুটি স্বাধীন ঘটনা। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। এবার ইয়ের 2 নম্বর প্রশ্নটা দেখো। তাহলে ইয়ের 2 যে দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমান যথাক্রমে 9 এবং 6 সেই দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো, তাই তো? তাহলে দ্বিপদ বিভাজনের মধ্যক দেওয়া রয়েছে, তাহলে মধ্যক কত আছে? মধ্যক দেওয়া আছে তোমার 9, আর ভেদমান দেওয়া আছে তোমার 6। তাহলে দ্বিপদ বিভাজনটি আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো? এখানে আর প্রশ্নটা লিখলাম না, ডাইরেক্ট অ্যান্সার করে দিচ্ছি। ঠিক আছে, দ্বিপদ বিভাজন। দেখো মধ্যকের যে ফর্মুলা দ্বিপদ বিভাজনে সেটা হয়ে যায় এনপি, তাহলে এটা হয়ে যাবে কি এনপি, তাহলে এন ইন্টু পি, এটা হয়ে যাবে 9। আর ভেদমানের যে ফর্মুলাটা সেটা হবে এনপি কিউ। এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে, দ্বিপদ বিভাজন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রত্যেকবার প্রশ্ন একটা আসেই। তাহলে এনপি কিউ ইকুয়াল টু 6। এবার এই দুটোকে সমাধান করে এনপি আর কিউ এর মানটা বের করতে পারলে কিন্তু আমাদের দ্বিপদ বিভাজনটা কিন্তু লিখতে পারবো। তো এনপি ইকুয়াল টু 6, তাই তো? তাহলে এনপির মানটা এনপি ইকুয়াল টু 9, তাহলে এনপি যাতে 9 বসে দাও, তাহলে 9 ইন্টু কিউ ইকুয়াল টু 6, ইমপ্লাই কিউ ইকুয়াল টু 6/9। তাহলে এটা 3 দিয়ে কাটবে, 3 দুগুণ 6, 3 তিরিখে 9, তাহলে কিউ এর মান পেয়ে গেলাম 2/3 প্লাস কিউ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো? এখান থেকে পি পেয়ে যাবো। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মাইনাস কিউ। তাহলে কিউ এর মান কত? তাহলে 1 মাইনাস কিউ এর মানটা হয়ে যাচ্ছে 2/3, তাই তো? তাহলে 1 মাইনাস 2/3, তাহলে 1/3। তাহলে পি এর মান পেয়ে গেলাম 1/3। এবার এটাকে নাম দিয়ে দাও, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। এখানে ব্যাকারে লিখো, হ্যাঁ, 1 থেকে পাই। আর এখানে তোমার হচ্ছে পি এর মান আবার লিখো 1 থেকে পাই। 1 নম্বরে পি এর মানটা পুট করলে পরে এন এর মান পাওয়া যাবে। তাহলে এন ইন্টু পি, পি কত? 1/3 ইকুয়াল টু 9। তাহলে এটা ইমপ্লাই করছে যে এন এর মান ইকুয়াল টু 3 9 27। তাহলে দেখো এন এর মানও পেয়ে গেলাম, পি এর মানও পেয়ে গেলাম, আর কিউ এর মানও পেয়ে গেলাম। তাহলে এবার আমরা দ্বিপদ বিভাজনটা লিখতে পারবো, যে দেয়ার ফর দ্বিপদ বিভাজনটি হলো, ঠিক আছে? দ্বিপদ বিভাজনটি হলো কী হবে? এনসিআর, দ্বিপদ বিভাজনের যে রুলটা সেটা মনে রাখবে যে এনসিআর ইন্টু পি টু দি পাওয়ার আর ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 27, তো 27 বসিয়ে দাও। তাহলে 27 সিআর পি, পি কত? পি বেরিয়েছিল আমাদের এখন 1/3, তাহলে 1/3 টু দি পাওয়ার আর। আর দেখো কিউ, কিউ এর মান কত বেরিয়েছিল? কিউ এর মান বেরিয়েছিল 2/3, তাহলে কিউ এর মান 2/3 পুট করে দাও। তাহলে 2/3 টু দি পাওয়ার এন মানে 27 মাইনাস আর। তাহলে এটা হয়ে গেল আমাদের নির্ণীয় দ্বিপদ বিভাজন। তাহলে এটা আমাদের অ্যান্সার, তাই তো? তাহলে খুব একটা কঠিন ছিল না, সোজাই ছিল। তাহলে আমাদের 2 মার্কের সমস্ত প্রশ্ন করা হয়ে গেল। এবার আমরা 4 মার্কের প্রশ্নগুলো আস্তে আস্তে করব, চলো। এবার তাহলে 3-এর 1 নম্বর প্রশ্নটা দেখো। এটা 4 মার্কের একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, এবং 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট, তো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। দেখো আর একটা সম্বন্ধ দেওয়া আছে, সেখানে কি বলা আছে যে এক্স ওয়াই সেই আরের মধ্যে রয়েছে, সম্বন্ধের মধ্যে রয়েছে, যেখানে আমাদের এক্স মাইনাস ওয়াই মানে এই দুটোর বিয়োগ ফল কী হবে? 10 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে পরে 10 দ্বারা বিভাজ্য হতে হবে, এবং এক্স ওয়াই মানে এই যে এক্স আর ওয়াই, সেই এক্স ওয়াই কোথা থেকে নিতে হবে? এক্স ওয়াই নিতে হবে এন থেকে। এন মানে সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এই ধরনের নাম্বারগুলো থেকে কিন্তু আমাদের এক্স আর ওয়াইটাকে সিলেক্ট করতে হবে। আর এক্স আর ওয়াই মানে এক্স কমা ওয়াই এরকম পেয়ার ওই সম্বন্ধের মধ্যে থাকবে তখনই যখন তাদের কী হবে? তাদের বিয়োগ ফলটা 10 দ্বারা বিভাজ্য হবে। তো এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? সম্বন্ধের সংজ্ঞা। মানে আর এভাবে সেট করা হয়েছে এন সেট থেকে।
তাহলে দেখাতে বলেছে যে এই যে আর রিলেশনটা সেটা কী হবে, একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। সমতুল্যতা সম্বন্ধ মানে হচ্ছে যে এই আরটাকে এন সেটের উপরে কী হতে হবে, সসম হতে হবে, সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ আর সংক্রমণ সম্বন্ধ। এই তিনটে যদি তোমার হোল্ড করে স্যাটিসফাই করে যায় তাহলে কিন্তু বলতে পারবো যে আর হচ্ছে এন সেটের উপরে একটা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমরা এক এক করে দেখব। এক্স বিলংস টু এন, এক্স একটা পদ তুললাম এন সেট থেকে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা এক্স মাইনাস এক্স করি তাহলে কত আসবে, শূন্য আসবে, এক্স মাইনাস এক্স শূন্য। এবার শূন্যকে দেখো 10 দ্বারা ভাগ করা যায়, তাহলে শূন্য কমাতে কি লিখবো, 10 দ্বারা বিভাজ্য, শূন্য 10 দ্বারা বিভাজ্য। তাহলে পরে কী হবে, এই যে এখানে আমাদের এক্স আর ওয়াই ছিল, কিন্তু এখানে আমরা কী করছি, এক্স মাইনাস এক্স করে দিয়েছি, মানে ওয়াই মানটাকেও এক্স নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা কী লিখতে পারবো, যে ইমপ্লাই যে এক্স কমা এক্স কী হবে, এক্স কমা এক্স হয়ে যাবে বিলংস টু আর, সম্বন্ধের মধ্যে ঢুকে যাবে। কেন, কারণ দেখো এক্স মাইনাস ওয়াই যদি 10 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স ওয়াই কী হয়, আর এর মধ্যে থাকে। এখানে আমি ওয়াইয়ের মানটাকে এক্স নেই তাহলে কী হবে, এক্স মাইনাস এক্স শূন্য, যা 10 দ্বারা বিভাজ্য, আর 10 দ্বারা বিভাজ্য হওয়া মানেই হচ্ছে যে সেই যে পদ দুটো এক্স আর এক্স সেটা কী হবে, এক্স কমা এক্স, এটা কিন্তু আমাদের আর এর মধ্যে চলে আসবে। ফর অল এক্স, যে কোনো এক্সের জন্য, ফর অল এক্স বিলংস টু এন, এখান থেকেই বলতে পারবো যে ইমপ্লাই আর একটি এন এর ওপর, মানে সেটটা বলতে হবে এন এর ওপর সসম সম্বন্ধ, ঠিক আছে। তাহলে আরটা সসম হয়ে গেল। এবার 2 নম্বর হচ্ছে প্রতিসম দেখাতে হবে। তাহলে প্রতিসম দেখানোর জন্য কী করবো, যে ধরি কী লিখবো, এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে এই সেটের থেকে এক্স আর ওয়াই নিয়ে নিলাম, এক্স কমা ওয়াই বিলংস টু আর নিচ্ছি সম্বন্ধের থেকে। তাহলে আরে থাকা মানেই হচ্ছে যে কি, এই দুজনের বিয়োগফল, যে এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, এটা সংজ্ঞাতি বড় রয়েছে, তাহলে 10 দ্বারা বিভাজ্য লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কী হবে, ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে। তাই এক্স মাইনাস ওয়াই যদি 10 দ্বারা বিভাজ্য হয় তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স মানে কি, মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, জাস্ট কী করেছি, মাইনাস কমন নিয়েছি, তাই তো। হ্যাঁ, মানে একই জিনিস। তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে বা প্লাস থাকে, আর সেটা যদি তোমার 10 দ্বারা বিভাজ্য হয় তাহলে মাইনাসটাকে বা প্লাসটাকে যদি বাদও দেই তাহলেও সেটা কি 10 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো যদি বলি যে -20 10 দ্বারা বিভাজ্য, তাহলে +20ও 10 দ্বারা বিভাজ্য হবে, মানে মাইনাসটাকে আমরা বাদ দিতে পারি। ইমপ্লাই কী করবে, যে ওয়াই মাইনাস এক্স তোমার হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। এবার দেখো ওয়াই মাইনাস এক্স, প্রথমে ওয়াই পরে এক্স, দেখো এখানে কী ছিল, প্রথমে এক্স পরে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখেছিলাম, এখানে প্রথমে ওয়াই পরে এক্স, তাহলে কী হবে, এখানে হয়ে যাবে ওয়াই কমা এক্স, তাহলে ওয়াই কমা এক্স কী হয়ে যাবে, বিলংস টু আর হয়ে যাবে। সম্বন্ধের মধ্যে কিন্তু আমাদের ওয়াই এক্সটা ঢুকে যাবে, কেন, কারণ ওয়াই মাইনাস এক্স 10 দ্বারা বিভাজ্য হয়ে গেল। ফর অল এক্স টু ওয়াই, এখানে লিখতে হতো তোমার হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স ওয়াই বিলংস টু এন, মানে আমরা যতগুলো পদ তুলবো সব কিন্তু এন সেট থেকে বেরোবে, ঠিক আছে, কারণ এখানে আমাদের এন সেটের উপরে এটা ডিফাইন করা রয়েছে রিলেশনটা। তাহলে ওয়াই কমা এক্স বিলংস টু আর ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এইটাই মানে হচ্ছে যে আমাদের আর সম্বন্ধটা কী হয়ে যাবে, প্রতিসম সম্বন্ধ। যখনই আমাদের কোনো একটা এলিমেন্ট সম্বন্ধ থেকে নেওয়া হয় আর তার এক্স কমা ওয়াই ছিল, আর সেটা যদি আমরা রিভার্স করে দিই তাহলে কী হবে, ওয়াই কমা এক্স যদি সেই সম্বন্ধের মধ্যে ঢুকে যায় তাহলে পরে বলবো যে সেটা একটা প্রতিসম সম্বন্ধ। মানে এরকম যে এ বি বিলংস টু আর, এটা যদি ইমপ্লাই করে যে বি কমা এ অলসো বিলংস টু আর, তাহলে পরে বলবো যে আর ইজ এ সিমেট্রিক রিলেশন, ঠিক আছে। আর এখানে আমাদের সসম সম্বন্ধে কী এসেছিলো, যে এ কমা এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু সেটটা, যে কোনো সেট, এটা আমাদের ডেফিনেশন। ফর অল এ বি বিলংস টু সেট, দরকার নেই গেলো। তাহলে এখানে লিখে দেওয়া ইমপ্লাই যে আর এন সেটের ওপর
একটি প্রতিসম সম্বন্ধ। হয়ে গেল। তাহলে সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল। এবার আমাদের কী দেখাতে হবে? এবার দেখাতে হবে সংক্রমণ সম্বন্ধ। ওটাও দেখাচ্ছি, এটা মুছে দিই, এখানে লিখবো। তোমরা নোট করতে থাকবে বা দেখে দেখে লিখতে থাকবে। দেখে দেখে লিখলেও কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়, ঠিক আছে? আমাদের হাত, চোখ, ব্রেন, মাইন্ড সবকে কিন্তু কাজে লাগাতে হবে। কাজে না লাগালে কিন্তু খুব সমস্যা। এবার প্রতিসম দেখানোর জন্য এটা মুছে দিচ্ছি, লেখা হয়ে গেছে, বুঝে গেছো? ঠান্ডা লেগে গেছে, কাশি আসছে। এখন ধরি এক্স কমা ওয়াই এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। সংক্রমণ দেখানোর জন্য আমাদের এরকম দুটো এলিমেন্ট সম্বন্ধ থেকে তুলতে হয়, ঠিক আছে? যার প্রথমটার দ্বিতীয়টা যা হবে, দ্বিতীয় পদটা যা হবে, আর দ্বিতীয়টার প্রথম পদটা কিন্তু সেম হবে। এখানে ওয়াই কিন্তু কমন থাকবে, ঠিক আছে? সংক্রমণ, এটা একটা কিন্তু জাংশন থাকবে, ওয়াই আর ওয়াই বিলংস টু আর, এটা ধরে নিচ্ছি। এরপরে কী দেখাবো যে আমাদের এক্স আর জেড বিলংস টু আর, ওইটা দেখাতে বলে কিন্তু বলতে পারবো যে আর সম্বন্ধটা হয়ে যাবে সংক্রমণ সম্বন্ধ। এবার দেখো এখান থেকে এটা লিখে নাও, এক্স ওয়াই জেড যে পদগুলো আছে সেগুলো আমরা এন থেকে তুলব, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই আর এ থাকা মানে কি? এটা কি ইমপ্লাই করবে যে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড দুটোই আর এ রয়েছে। তাহলে বলতে পারবো যে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড কি 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, কারণ আর এ থাকার এটাই হচ্ছে আমাদের কি কন্ডিশন, 10 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যখনই কোনো দুটো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে তখন তাদেরকে যদি আমি যোগ করি তাহলে সেটাও কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। তা যোগ করে দাও, যে ইমপ্লাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এটাও 10 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে দেখো ওয়াই কেটে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস জেড কমা দিয়ে 10 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমাদের হয়ে গেল না? তাহলে এক্স আর জেডের মধ্যে চলে আসলো রিলেশন। তাহলে এক্স কমা জেড বিলংস টু আর। এখানে আমাদের এক্স রিলেটেড টু ওয়াই ছিল, এখানে ওয়াই রিলেটেড টু জেড ছিল, এখানে এক্স রিলেটেড টু জেড হয়ে গেল। তাহলে এখান থেকে বলতে পারবো যে ইমপ্লাই আর এন সেটের ওপর একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে? তাহলে তোমরা লাস্টে কি লিখবে যে দেয়ারফর আর সম্বন্ধটি এন সেটের ওপর সংজ্ঞাত একটি প্রথমে এসেছিল কি সসম, প্রতিসম এবং সংক্রমণ সম্বন্ধ, মানে তিনটাকে একটা লাইনে লিখে দেবে। দিয়ে তারপর কি লিখবে যে সুতরাং ডট দিয়ে দিলাম তোমাদের লেখার জন্য। সুতরাং তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখনই কোনো সম্বন্ধকে যে সেটটার উপরে ডিফাইন বলা থাকবে তার উপরে আমরা সমতুল্যতা সম্বন্ধ বলতে পারবো। সুতরাং আর সম্বন্ধটি এন সেটের ওপর সংগত একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে প্রমাণিত হয়ে গেল। এইটুকু করতে পারলে কিন্তু তোমরা 4-এ 4 পেয়ে যাবে। এবার 3-এর 2-এর প্রশ্নটা দেখো কি বলেছে, দেখাও যে tan π/4 প্লাস হাফ cos ইনভার্স a/b প্লাস tan π/4 মাইনাস হাফ cos ইনভার্স a/b ইকুয়াল টু 2b/a। তাহলে এটা ইনভার্স অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে নেওয়া হয়েছে, 4 মার্কের প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নেবে। লেফট হ্যান্ড সাইডে লিখে নিয়ে কী করবে, এই যে তোমার cos ইনভার্স a/b আছে না, এইটাকে ধরে নেবে, যে ধরি
কস ইনভার্স এ বাই বি না ধরে এই পুরোটাকে ধরে নাও যে হাফ কস ইনভার্স এ বাই বি ইকুয়াল টু থিটা, হাফটাকেও নিয়ে নাও, ইমপ্লাই এই দুইটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে কস ইনভার্স এ বাই বি ইকুয়াল টু 2 থিটা, এবার কসটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে এ বাই বি ইকুয়াল টু কস অফ 2 থিটা। তাহলে এটা এখন পর্যন্ত থাক, পরে দেখা যাচ্ছে কী আসছে। তাহলে এখানে আমাদের কী আসবে, ট্যান পাই বাই 4 প্লাস এই মানটাকে থিটা ধরেছি, তাহলে পাই বাই 4 প্লাস থিটা প্লাস ট্যান, এটা কি আসবে পাই বাই 4 মাইনাস থিটা। এবার দেখো ট্যান এ প্লাস বি এর সূত্র, ট্যান এ প্লাস বি, এটা প্লাস এটা বি, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। তাহলে ট্যান এ তাহলে পাই বাই 4, ট্যান পাই বাই 4 কত হয়, 1 হয়, তাহলে 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা প্লাস এখানে কী হবে, এটা উল্টো হবে 1 মাইনাস ট্যান থিটা মানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি এখানে হবে, আর এখানে ট্যানের মানটা তো 1, তাই তো, আর ট্যান বির মান ট্যান থিটা, 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। এবার এটাকে এলসিএম করো, তো কত হবে নিচে 1 মাইনাস ট্যান থিটা ইন্টু 1 প্লাস ট্যান থিটা, আর এখানে কী হবে, এটা এদিকে আসবে গুণ হবে ক্রস 1 প্লাস ট্যান থিটা তার স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান থিটা তার স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কত হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 আর বি মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটার স্কোয়ার আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখানে দেখো এ বাই বি ইকুয়াল টু কস 2 থিটা না, তা কস 2 থিটা ঘুরিয়ে লিখছি, ঠিক আছে, কস 2 থিটা ইকুয়াল টু এ বাই বি, তাই তো। এবার আমরা কস 2 থিটা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হয় কস 2 থিটার ফর্মুলা। তাহলে এ বাই বি দেখো এখানে উল্টে আছে ঘুরে আছে, তাই না, তাহলে এটা কী হবে 2 ইন্টু এটা দেখো বি বাই এ হয়ে যাবে ইকুয়াল টু আর এইচ এস, তাহলে প্রুফড হয়ে গেল। বোঝা গেল, তাহলে খুব একটা সোজাও ছিল না, খুব একটা কঠিনও ছিল না, মডারেট প্রশ্ন, একবার দেখে নিলে কিন্তু আর ভুলবে না, তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে। তাহলে এখন এই পর্যন্ত, পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করবো, আমরা অল্প অল্প করে কিন্তু পুরোটাই করে নেবো আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।